এই অপমানের চেয়ে ওই পদে কেউ না থাকাই ভালো। ওর সে গ্রামের একজন ইউনিয়নের মেম্বার, তার অনেক ক্ষমতা আছে। বর্তমান দেশের রাষ্ট্রপতির যে অবস্থা, আমাদের এই বাংলাদেশের এই ৫৫ বছরের ইতিহাসে ২০ বছর ছিল এদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, এনারা ছিলেন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান। তখন এই দেশ চালিত রাষ্ট্রপতির অধীনে, সংসদ ছিল, প্রধানমন্ত্রী ছিল, সবই ছিল, কিন্তু প্রধান ক্ষমতা, প্রধান নির্বাহী ছিল রাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে ৯০ সালে এরশাদ সরকারের পতনের পরে, তারপরে ৯১ সালে নির্বাচনের মাধ্যমে এদেশে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতির ক্ষমতা এত খর্ব করা হয়েছে, উনি ওইটা বর্তমানে রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ, যদিও সর্বোচ্চ এবং সর্বোচ্চ সম্মানিত পদ। কারণ একটা দেশের একজন মাত্র ব্যক্তিকে বলা হয় মহামান্য, সেটা হলো রাষ্ট্রপতি, এবং একটি মাত্র প্রতিষ্ঠানকে বলা হয় মহামান্য, সেটা হলো মহামান্য আদালত। তারা মহামান্য ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপতি, এনার সম্মান আসলে সেরকমই, কিন্তু আসলে ওনার ক্ষমতা এতই কম বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংসদীয় পদ্ধতির সরকারে। আসলে এটার একেবারেই বাজে অবস্থার মধ্যে আছে। ওনার অবস্থা এমন, উনি একটা বিলে সই করতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, সরকারের নাম লিখে দেবে, উনি কি ভাষণ দেবে সেই ভাষণটাও লিখে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ওনার ওই কোনো নিয়োগ, ওই প্রধান বিচারপতি নিয়োগ দেবে উনি, সেনাপ্রধান নিয়োগ দেবে উনি, কিন্তু উনি নিয়োগ দিয়ে লাভটা কি? ওই নিয়োগের নামটা বলে দেয় প্রধানমন্ত্রী, নিয়োগের নামের লিস্ট দিয়ে দেয় প্রধানমন্ত্রী, সরকার নামের লিস্ট দিয়ে দেয়, উনি ওই নামে মাত্র সিগনেচার করে, কিন্তু ওনার নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই বললেই চলে। প্রধানমন্ত্রী বা সরকার যেভাবে চালাবে ওনার সেইভাবেই চালাতে হবে। এত বড় চেয়ার, এত বড় পদ, অসম্মান করে আমি বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। ওনার অবস্থা এমন, প্রধানমন্ত্রী যদি বলে যে ওই আপনি প্রস্তাব করতেও যাবেন আমার কাছে শুনে, বা আমি যখন বলবো তখনই যাবেন, ঠিক ওনার অবস্থাটা হলো এরকম। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি পদের বর্তমান যে ক্ষমতা, আসলে এটার ভারসাম্য থাকা দরকার। আর প্রধানমন্ত্রী হলো এমন, আমরা বলি, জনগণ বলি দেশের, যে বা সরকার থেকে বলা হয় যে এই রাষ্ট্রীয় কাঠামোর, এদেশের রাষ্ট্রীয় কাঠামোর, ক্ষমতার কাঠামোর অনেক পদ এবং প্রতিষ্ঠান স্বাধীন বা নিরপেক্ষ। অনেক সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, তারা স্বাধীন। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা, ভুয়া কথা। কারণ এদেশে একমাত্র প্রধানমন্ত্রী পদ স্বাধীন এবং নিরপেক্ষ বললে ভুল হবে, স্বাধীন, এবং উনি আর বাকি সবাই, সব প্রতিষ্ঠান ওনার অধীন। উনি স্বাধীনভাবে ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াতে পারে, আইনি বেআইনি কোনো কথা নাই। অন্যায়, অপরাধ, ন্যায় কাজ যেটাই করুক, উনি যেটা করবে, ওনার আর কোনো জবাবদিহিতা কারোর কাছে নাই। এদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা হলো এরকম। আসলে আমরা বলি যে অনেক প্রতিষ্ঠান স্বাধীন, ওই বিচার বিভাগ স্বাধীন, ওই নির্বাচন কমিশন স্বাধীন, ওই আপনার সংসদ স্বাধীন, ওই আপনার ন্যায়পাল স্বাধীন, ওই আপনার কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল স্বাধীন, এসব পদ, ওই পিএসসি স্বাধীন। আসলে এটা সব ভুয়া কথা, এসব প্রধানমন্ত্রীর অধীন। এটা উন্নত বিশ্বে বললে সেটা মানাতো, কিন্তু এদেশের ক্ষমতার কাঠামোটা হলো এরকম, প্রধানমন্ত্রী সব, অন্য সবাই তার অধীন, উনিই স্বাধীন। উনি যা খুশি আইনি বেআইনি, যা খুশি অন্যায়, অকাম, কুকাম, ভালো কাম সবই করতে পারবে, ওনার কোনো জবাবদিহিতা নাই। এদেশে প্রধানমন্ত্রী পদটা হলো এরকম। তা আসলে এই যে আমরা ইউনূসকে হাজার খারাপ বলি, পাগল, ছাগল, বাটপার যাই বলি, কিন্তু উনি একটা উদ্যোগ নিয়েছিলেন ওনার এই ১.৫ বছরের আমলে। কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে উনি সেই কাজটা করে উঠতে পারলেন না। সেটা হলো সংস্কার। ওনার যে সংস্কার প্রস্তাব ছিল, যেটা নিয়ে এখনও অনেক তোড়পাড় হচ্ছে, এই সংস্কারের ভিতর বড় একটা প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা, রাষ্ট্রপতিকে আরও কিছু ক্ষমতা দিয়ে ওনার ক্ষমতা বড় একটা জায়গায় নিয়ে আসা, উনিও যাতে দেখাইতে পারে প্রধানমন্ত্রীর মতো, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানী পদ হলো রাষ্ট্রপতি, যেহেতু রাষ্ট্রের একমাত্র মহামান্য ব্যক্তি হলো রাষ্ট্রপতি, তাকে অন্তত একটা সম্মানের জায়গায়, তার ক্ষমতাও সেইভাবে রাখলে তার সম্মানের জায়গাটা অক্ষুণ্ণ থাকে। সেটা উনি বলেছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, বা রাষ্ট্রপতির ক্ষমতা আরও বাড়াইয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছু কম করে অথবা জবাবদিহিতার আওতায় এনে দুইজনের ক্ষমতার ভারসাম্য তৈরি করলে দেশটা সুন্দরভাবে চলবে, সেই প্রস্তাব দিয়েছিলেন। সেই সংস্কারের জন্য উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই এদেশের ক্ষমতা লোভী, ক্ষমতা লিপ্সু, এই আসলে এই জনবিরোধী, তারপরে এই দেশ বিরোধী, এই দেশের ভালো যারা চায় না, শুধু নিজের ক্ষমতাটাই চায়, সেই দলগুলোর কারণে, বাধার কারণে, তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে
এই কাজটা এই সংস্কারটাও আসলে হলো না, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, সেটাও হয় নাই। ওইটা ইউনূস সাহেবের খুব বড় একটা এজেন্ডা ছিল যে এইটা করতেই হবে, যে রাষ্ট্রপতি একজন মহামান্য রাষ্ট্রপতি, যার এত বড় সম্মান, একটা মাত্র ব্যক্তিকে বলা হয় দেশের মহামান্য, সেই মহামান্য ব্যক্তিটার ক্ষমতা বলতে কিছুই নাই। তার প্রস্তাব করতে হলেও প্রধানমন্ত্রীর কাছে শুনে করা লাগে। তা সেই দেশ আসলে চলতে পারে না। উনি এই সংস্কারটা হাতে নিয়েছিলেন, কিন্তু আসলে এই রাজনৈতিক দলের নেতাদের অসহযোগিতার কারণে উনি সেটা করতে পারে নাই। আর এদেশের প্রধানমন্ত্রীরা কি করে, এত ক্ষমতা পাইয়ে তারা তাদের কাছে কোনো এমপিও স্বাধীন না। তারা বলে যে দলের এমপিরা ওই আইন প্রণেতা, ওরাও স্বাধীন না। তার দলের এমপিরা তার কথার বাইরে কিছুই করতে পারবে না। যত অন্যায় কাজ হোক তারপরেও তারা সমালোচনা করতে পারবে না। সংসদে ভোটাভুটিতে দলের বাইরে ভোট দিতে পারবে না, তাহলে তার এমপিত্ব থাকে না। তো এইভাবে আসলে এদেশের কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি কেউই স্বাধীন না। স্বাধীন একমাত্র প্রধানমন্ত্রী। সে ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে, করে। সে কারোর কাছে জবাবদিহি তার করার লাগে না। এদেশের ক্ষমতার কাঠামোটা হলো এরকম। আসলে এই ক্ষমতার কাঠামো আসলে ভেঙে ফেলা দরকার। আমেরিকার প্রেসিডেন্টও তার বিল পাস করতে হলে, তার বাজেট পাস করতে হলে ও দেশের সিনেটের এই ভোটাভুটিতে জয়ী হয়ে আসতে হয়। আর সংসদ, যেটা কংগ্রেস বলে, সেই কংগ্রেসও ভোটাভুটিতে জয়ী হয়ে আসে, তাই তার একটা বিল পাস করতে হয়। যে এই সারা পৃথিবীটা চালায়, যে সারা পৃথিবীর মোড়ল দেশের প্রেসিডেন্ট, সে হলো সারা পৃথিবীর মোড়ল, সেও জবাবদিহিতার আওতায় আছে, কিন্তু এ দেশের প্রধানমন্ত্রী জবাবদিহিতার আওতায় নাই। এটা একটা ভয়াবহ অবস্থার। এই কারণে এদেশে যখন যে প্রধানমন্ত্রী থাকে সে স্বৈরাচার হয়ে ওঠে। এই স্বৈরাচার হওয়ার পিছনে মূল কারণ হলো এদেশের এই সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া। তো এই প্রধানমন্ত্রীর এই একচ্ছত্র ক্ষমতার কারণে এদেশে এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্যান্য প্রধান বিচারপতি, স্পিকার, তাদের এই ক্ষমতার ভারসাম্য না থাকার কারণে, সমস্ত ক্ষমতা এক জায়গা কেন্দ্রীভূত থাকার কারণে এদেশে যারাই যখন প্রধানমন্ত্রী হয়েছে তারা স্বৈরাচারী হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়, একনায়ক হয়ে যায়। এদেশের জনগণের উপর স্টিম রোলার চালায়, নির্যাতন অন্যায় চালায়, বিরোধী দলমতের উপর অন্যায় চালায়, এবং পুলিশ বাহিনী, সমস্ত বাহিনী, সমস্ত সরকারের আমলা, সমস্ত রাষ্ট্রযন্ত্র তার কথায় উঠে আর বসে। আর এই একটা কারণে এদেশের এই বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা, যেটাই বলেন, এদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই বলেন, সেটা সঠিকভাবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে চলে না। তা আমি চাই এই ইউনূস সাহেবের, তারে পাগল বলেন, ছাগল বলেন, সে যে এই একটা এজেন্ডা সামনে নিয়ে আসছিল, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, এটা খুব জরুরি, মানে কি একেবারে ফরজ হয়ে গেছে এদেশের জন্য। এই রাষ্ট্রপতিকে আরও ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনের ক্ষমতার ভারসাম্য তৈরি করে, কেউ কাউকে ছাড়া যাতে চলতে না পারে সেরকম অবস্থা তৈরি করা। আর এখন এ দেশের সিস্টেম হলো ওই ভাষণ লিখে দেবে প্রধানমন্ত্রী অফিসের লোকজনে, সে তার মতো বলতে হবে ভাষণ, তার নিজের একটা দাড়ি কমাও দেওয়ার সুযোগ নাই ভাষণে, সেই ভাষণ তার সংসদে বলা লাগে। সে আর ওই একটা বিল পাস করতে গেলে প্রধানমন্ত্রী বা সরকারের অনুমতি লাগে, তারপরে তার অফিসেরও টাকা পয়সা বরাদ্দ নিতে হলে সরকারের কাছে তার হাত পাততে হয় বঙ্গভবনের জন্য। এমন পরিস্থিতি হলো রাষ্ট্রপতি। এই অপমানের চেয়ে ওই পদে কেউ না থাকাই ভালো। ওর সে গ্রামের একজন ইউনিয়নের মেম্বার, তার অনেক ক্ষমতা আছে। বর্তমান দেশের রাষ্ট্রপতির যে অবস্থা, বা এই 35 বছর যে অবস্থা রাষ্ট্রপতিদের, এই রাষ্ট্রপতির কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই রাষ্ট্রপতি যেহেতু মহামান্য ব্যক্তি, দেশের সর্বোচ্চ সম্মানিত পদ, এই পদের ক্ষমতাও সেইভাবেই থাকতে হবে। এইভাবে দেশটা চললে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকলে, তখন দেখবেন সমস্ত প্রতিষ্ঠান ভালোভাবে চলবে, এবং দুইজনের আলাপ আলোচনার মাধ্যমে সব সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত আসবে, এবং দেশ সুন্দরভাবে চলবে। দেশে যত অন্যায়, অবিচার, অকাম কুকাম, দেশের যত সমস্যা, এই সমস্যাগুলো অনেকাংশেই দূর হয়ে যাবে।